আমরা ভারতবাসী, আমরা খুবই গর্বিত যে আমরা ভারতবাসী। কারণ এই দেশেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং ডক্টর এপিজে আব্দুল কালামের মতন মহামানবদের জন্ম হয়েছিল। একসময় এই দেশ আমাদের পরাধীন ছিল, কিন্তু আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি। আর এই স্বাধীনতা এত সহজে আমাদের কাছে আসেনি। তার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী নিজেদের রক্ত দিয়ে, নিজেদের জীবনকে উৎসর্গ করে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। তাই আমরা ইংরেজ শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পেরেছি, তাদের অত্যাচার থেকে মুক্ত হতে পেরেছি। আজ দেশ তথা রাজ্যকে সঠিকভাবে পরিচালনার জন্য সরকার নির্বাচিত করা হয়েছে, যা প্রত্যেক 5 বছর অন্তর দেশের জনগণই ভোটের মাধ্যমে তা নির্বাচিত করে। দেশের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করতে দেশের সর্বোচ্চ আইন ভারতের সংবিধান লেখা হয়েছে। দেশের নাগরিকদের সঠিক সুবিচার দিতে এবং অপরাধীকে উপযুক্ত সাজা দিতে দেশে আইন কানুন তৈরি করা হয়েছে। কিন্তু একবার নিজেদের প্রশ্ন করুন তো, আজ 2024-এ দাঁড়িয়ে সমস্ত দেশবাসী 78তম স্বাধীনতা দিবস পালন করছি, 75তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা আজও স্বাধীন হতে পেরেছি? এত কিছুর পরেও আমরা ভারতের নাগরিকরা সত্যিই কি আজ প্রকৃত স্বাধীন? দেশের সাধারণ জনগণেরা সত্যি কি আজ তারা নিজেদের দেশে সুরক্ষিত রয়েছে? বিশেষ করে দেশের নারীরা কি আজ সুরক্ষিত রয়েছে? এই সমাজে যারা দুর্বল ব্যক্তি তারা কি আজ সুরক্ষিত রয়েছে? প্রশ্ন করুন নিজেকে, অবশ্যই এর উত্তর পাবেন। না, সুরক্ষিত নেই। আমাদের মা বোনেরা আজ সুরক্ষিত নেই, সমাজের দুর্বলরা সুরক্ষিত নেই। দেখুন, স্বাধীনতার প্রকৃত অর্থ হল সমস্ত পরাধীনতা থেকে মুক্তি লাভ পাওয়া। স্বাধীনতার প্রকৃত অর্থ হল নারী পুরুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকা। স্বাধীনতার প্রকৃত অর্থ হল দেশের সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বেঁচে থাকা। স্বাধীনতার প্রকৃত অর্থ হল দুর্বল ও প্রভাবশালী ব্যক্তিদের সমান গুরুত্ব বজায় থাকা। স্বাধীনতার প্রকৃত অর্থ হল হিংসা, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে পুরোপুরি মুক্ত হওয়া। আর আজ কোথায় সেই স্বাধীনতা? দেশের মা বোনেরা আজ সুরক্ষিত নেই, শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা সুরক্ষিত নেই, হাসপাতালে ডক্টররা সুরক্ষিত নেই, কর্মের জায়গায় কর্মীরা সুরক্ষিত নেই। প্রতিদিনই খবরের কাগজ কিংবা নিউজ চ্যানেল খুললেই কারোর না কারোর খুন, কারোর ধর্ষণ, কারোর কিডন্যাপিং, এরকম মর্মান্তিক সব খবরাখবর আমরা জানতে পারি। এছাড়া এরকম আরও অনেক ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে যা আমরা জানতেই পারি না। কারণ নিউজ চ্যানেলে কিংবা খবরের কাগজে যে সমস্ত খবরগুলি আমরা দেখতে পাই বা পড়ে থাকি সেগুলোই কেবলমাত্র আমরা জানতে পারি। ভেবে দেখুন, একবার যাদের উপর এই অন্যায়, অবিচার এবং অমানবিক অত্যাচার করা হচ্ছে তারাও তো কারোর না কারোর ভাই বোন, ছেলে মেয়ে কিংবা বাবা মা। প্রতিদিনই কাউকে না কাউকে এই ধরনের ঘটনার শিকার হতে হচ্ছে। আর যারা এই ধরনের জঘন্য অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলুন তো, একেই কি স্বাধীনতা বলে? না, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীন তো তারা যারা এই ধরনের ঘৃণ্য অপরাধমূলক কাজ করার পরেও এই সমাজে অবাধে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বাধীন তো তারা যারা অনবরত ক্রাইম করার পরেও শাসকের চোখে নিরপরাধ। তারাই হলো এই সমাজের মুখোশধারী ভদ্রলোক। ভালো মুখোশের আড়ালে তাদের যে একটা নোংরা রূপ লুকিয়ে আছে সেটি কখনোই প্রকাশ্যে আসে না, কিংবা প্রকাশ্যে এলেও কিছুদিন পরেই সে রহস্য ধামাচাপা পড়ে যায়, যেন পুরো সিস্টেমটাই ওদের নিয়ন্ত্রণে চলছে। অথচ সাধারণ মানুষের ওপর জোর জুলুম চলবে, অন্যায় অত্যাচার চলবে, কিন্তু তারা প্রতিবাদ জানাতে পারবে না। আর যদি কেউ সেই দুঃসাহসিকতা দেখাতে যায় তাহলে শাসক দল তাদের ওপর চড়াও হয়। এদেরকেই বিরোধী পার্টির দুষ্কৃতী কিংবা গুন্ডার তকমা দেওয়া হয়। ভেবে দেখুন, যেখানে একটা সাধারণ মানুষ তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদের বাধা দেওয়া হয়, তাহলে না তো সে অপরাধী কখনো সাজা পাবে, আর না তো যার ওপর অন্যায় হয়েছে সে সঠিক বিচার পাবে। দেশের আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা ভরসা উঠে যাচ্ছে,
যে সরকারকে দেশের জনগণেরা ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই সরকারের প্রতিও মানুষের আস্থা ভরসা উঠে যাচ্ছে। যখন নির্বাচনের সময় এসে উপস্থিত হয় তখন নানান পার্টির নেতারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে আসে যে আমরা জিতলে এই 5 বছর সাধারণ মানুষের পাশে থাকব, আমরা এই রাজ্যের উন্নতি করব, আমাদের আপনারা নিজেদের ভাই বোন মনে করতে পারেন, যখনই বিপদে পড়বেন তখনই আমাদের পাশে পাবেন। এরকম আরও অনেক ভাষণ দিয়ে চলে যায়, কিন্তু ক্ষমতায় আসার পর তাদের টিকিটও খুঁজে পাওয়া যায় না। দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কথা তারা ভুলে যায়। এটা শুধু বাংলা নয়, সমগ্র দেশ জুড়ে এরকম চলছে। এখন ভোট মানে শুধু ক্ষমতা দখলের লড়াই, লুটবাজি, সিন্ডিকেট রাজত্ব করবার লড়াই। চারিদিকে গুন্ডা মাফিয়া রাজ করে বেড়াচ্ছে। এখানে সাধারণ মানুষের কোনো অস্তিত্বই নেই। ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, যে ভোটের ওপর দেশের বা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু এই ক্ষমতা দখলের লড়াইতে সেখানেও অশান্তি চলছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমনকি এই ক্ষমতা দখলের লড়াইতে প্রাণও দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে এটাই কি স্বাধীনতা? এটাই কি স্বাধীন ভারতবর্ষ? যদি তাও বলেন আমরা স্বাধীন, তাহলে তাই। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে এখনো সন্দেহ আছে যে আমরা আদপে স্বাধীন তো? আমি তো সত্যিই কোনো পার্থক্য খুঁজে পাই না ইংরেজ শাসন আর দেশীয় শাসনের মধ্যে। ভেবে দেখুন, ওরাও লুটপাট করত, এরাও লুটপাট করছে। ওরাও সাধারণ মানুষের উপর অত্যাচার করত, এরাও করছে। তখনও সাধারণ মানুষ ন্যায় বিচার পেত না, এখনো পাচ্ছে না। দেখুন, এটা আমার মতামত, আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। আমার বলার উদ্দেশ্য এটাই, দেশের জনগণের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, আবার সেই জনগণকেই হাঁড়িকাঠে বলি দিতে হয়। এটা কি অবিচার নয়? দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক কিংবা মেডিকেল কলেজ, ওখানে একটা সিট পেতে স্টুডেন্টদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। অনেক ব্রিলিয়ান্ট হলে এই সমস্ত কলেজে পড়াশোনার সুযোগ পাওয়া যায়, তাও কম্পিটিটিভ এক্সাম দিয়ে। কিন্তু এখানে চান্স পাওয়ার পরেও সিনিয়রদের কঠোর অত্যাচার সহ্য করতে হয় জুনিয়রদের। আর যারা একটু দুর্বল তাদের সঙ্গে এই অত্যাচার আরও বেশি পরিমাণে চলে। কোনো স্টুডেন্ট যদি এই অত্যাচারকে সহ্য করে টিকে থাকতে পারে তাহলে ঠিক আছে, আর যারা পারে না তারা নিরুপায় হয়ে আত্মহত্যা করে বা তাদেরকে আত্মঘাতী হতে বাধ্য করে। কিন্তু শাসক দল সব কিছু জেনেও চুপ। দোষীরা মোটা টাকার বিনিময়ে বেরিয়ে আসছে, আর এই ধরনের নৃশংস কাজ আরও বেশি পরিমাণে করছে। দেখুন, এই যে একটি প্রাণ চলে গেল, এটি একটি সাধারণ মানুষের প্রাণ। এতে শাসক দলের কিছু যাবে আসবে না। শাসক দল তো 5 বছরের জন্য, কিন্তু হারালো সেই বাবা মা তাদের সন্তানকে, তাদের গর্বকে সারা জীবনের জন্য। হারালো দেশ ভবিষ্যতের একটি ইঞ্জিনিয়ারকে বা একটি ডক্টরকে। মনে পড়ে কোভিডের সময় যখন সারা দেশ জুড়ে এই মহামারীতে মৃত্যু মিছিল চলছিল, তখন এই ডক্টররাই কিন্তু সেই করোনা আক্রান্ত পেশেন্টদের 24 ঘন্টা সার্ভিস দিয়ে গেছে। ওই মহামারীর সময় আক্রান্ত ব্যক্তিদের পরিবার সমাজ একঘরে করলেও এই ডক্টররা কিন্তু দূরে সরে যায়নি। দিন রাত এক করে তাদের সেবা দিয়ে গেছে পেশেন্টদের। তাই ডক্টরকে বলা হয় ভগবানের আরেক রূপ, আমাদের দ্বিতীয় জীবনদাতা। মৃত্যু পথযাত্রী বহু মানুষকে ভালো করে এই ডক্টর, আর এখন সেই ডক্টরকেই ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। সেটা আবার কোথায়? কর্মরত অবস্থায় তার কাজের জায়গায়। কেন? সে নারী বলে, সে প্রতিবাদী বলে। আজ সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা রাজপথে মিছিল। সবারই একটাই দাবি যে অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। কন্যাহারা পিতামাতা তাদেরও দেশের সর্বোচ্চ আদালতের কাছে একটাই আবেদন যে তারা যেন সঠিক ন্যায় বিচার পায়। যেসব পরিবারের ওপর এইরূপ অন্যায় করা হয় তাদের একমাত্র আস্থা ভরসা থাকে দেশের শাসকদের ওপর, দেশের আইনি ব্যবস্থার ওপর। কিন্তু সেই শাসক দলের সেনাবাহিনী আজ ব্যর্থ।
তাদের সামনেই ক্রাইম স্পট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছে। মাতা পিতাকে তার নিজের সন্তানের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না। বলুন তো, এ কেমন বিচার? মাতা পিতাকে তার নিজের সন্তানকে দেখতে দেবে না? এই সমাজে যারাই প্রতিবাদী হয়ে উঠবে তাদেরকে এইভাবে প্রাণ হারাতে হবে। ধরুন, যদি কেউ কোনো প্রভাবশালী ব্যক্তির ব্যাপারে এমন কিছু গোপন তথ্য জেনে যায়, তাহলে তার কঠিনতম শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রথমে তাকে নানা রকমভাবে থ্রেট দেওয়া হয়, আর যদি তাতেও না কাজ হয় তাহলে তাকে হত্যা করা হয়। মহিলা হলে তো রেপ মার্ডার কমন ব্যাপার। আর যদি ভিকটিম মহিলা না হয়ে পুরুষ হয় তাহলে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডগুলো পুরোপুরিভাবে মাস্টার প্ল্যানিংয়ের সাথে করা হয়, যাতে এভিডেন্সগুলি এত সহজে তদন্তকারীদের হাতে না আসে। হায় রে কপাল, আমরা নাকি স্বাধীন ভারতবাসী, যেখানে জন্ম থেকেই নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করে দেওয়া হয়, যেখানে লোকেরা পুরুষতান্ত্রিক সমাজকে বেশি প্রাধান্য দেয়, যেখানে এই সমাজ পুরুষদেরকে এগিয়ে যেতে বেশি উৎসাহিত করে। অপরদিকে এই সমাজ নারীদেরকে সব দিক থেকে বঞ্চিত দেখতে ভালোবাসে। আমাদের এই দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও এই দেশের সমাজ ব্যবস্থা এখনো নারীদের স্বাধীন হতে দেয়নি। নারীদের কোথায় কোন পোশাক পরা উচিত বা কী ধরনের পোশাক পরা উচিত সেটা ঠিক করে দেবে এই সমাজ ব্যবস্থা। নারীদের কখন কোথায় যাওয়া উচিত সেটা ঠিক করে দিবে এই সমাজ ব্যবস্থা। এমনকি কর্মের জায়গাতেও নারীদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করে এই সমাজ ব্যবস্থা। নারীরা কোথাও একা বেরোতে পারবে না, রাতে ঘর থেকে বাইরে যেতে পারবে না, এরকম নানা ধরনের রেস্ট্রিকশন করে দিয়েছে নারীদের জন্য এই সমাজ ব্যবস্থা। এই সমাজে যারাই নারীদেরকে এইভাবে কুনজরে দেখে তাদেরকে নোংরা অসভ্য নারীর তকমা দেয়। প্রকৃতপক্ষে সমাজের সেই সকল ব্যক্তিরাই হলো অসভ্য। তাদের এই নীচ মানসিকতা নারীদেরকে এইভাবে দেখতে শিখিয়েছে, তাদেরকে অসভ্য বানিয়েছে। কারণ আপনি একজনকে কি নজরে দেখবেন সেটা আপনার চয়েস। আপনি যদি কাউকে আপনার নোংরা মানসিকতা দিয়ে বিচার করেন তাহলে আপনার চোখে সে হয়তো নোংরা হতে পারে, কিন্তু সে নোংরা হয়ে যায় না। তাই আপনি আপনার দেখার মানসিকতা পরিবর্তন করুন, দেখবেন অপর দিকের মানুষটিও আপনার কাছে সুন্দর লাগবে। আমাদের সবারই, সে নারী কিংবা পুরুষ উভয়ই, নিজস্ব রুচিবোধ, নিজস্ব স্বাধীনতাবোধ, নিজস্ব ভালো লাগা থাকতেই পারে। সেটা নিয়ে কারোর কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। এই পুরুষতান্ত্রিক সমাজকে এটা বুঝতে হবে যে নারীদেরও আত্মসম্মান বলে কিছু থাকতে পারে, তাদেরও রুখে দাঁড়ানোর ক্ষমতা আছে। আমাদের দেশের অগ্রগতির জন্য নারীদেরও স্বনির্ভরশীল হওয়া দরকার। আমাদের দেশের ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই রয়েছে আমজনতা, আর কিছুজন পরিচিতি পায় রাজনৈতিক নেতা হিসেবে। দেশের আমজনতাই এদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ কিংবা রাজ্যকে পরিচালনার জন্য। তারা সেই নেতাদের ওপর সম্পূর্ণ আস্থা ভরসা রাখে যে উনি ক্ষমতায় এলে সমাজের উন্নতি করবে, এ রাজ্যের উন্নতি করবে কিংবা এ দেশের উন্নতি করবে। কিন্তু কিছু রাজনৈতিক নেতা ক্ষমতায় এসে সমাজের উন্নতি তো দূর, তার ক্ষমতার অপব্যবহার করে, তার ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক বেআইনিমূলক কাজকর্ম করে বেড়ায়, আর তার ভুলের মাসুল গুনতে হয় সাধারণ জনগণকে। এটাই হলো বর্তমান রাজনৈতিক দলের নেতাদের মেন্টালিটি। এখন শুধু ক্ষমতা দখলের লড়াই চলে, যার উদ্দেশ্য হলো লুট, শুধুই নিজের প্রফিট। আপনি যদি আগের এবং বর্তমানের রাজনৈতিক নেতাদের মেন্টালিটি দেখেন তাহলে এদের মধ্যে বিস্তর ফারাক দেখতে পাবেন। আগের দিনের রাজনৈতিক নেতারা যে দলের সঙ্গে যুক্ত থাকত তারা সেই দলটিকে ভালোবাসত, তারাও লুট করত, কিন্তু এদের মতো নয়। ধরুন যদি 20% লুট করত, 80% সমাজের উন্নয়নমূলক কাজ করত, তারা একটা সিস্টেম মেনে কাজ করত। আর বর্তমানে রাজনৈতিক নেতাদের ক্ষমতায় আসার একটাই উদ্দেশ্য, ক্ষমতায় থেকে কতটা মুনাফা লাভ করা যায়। এদের মনে দলের জন্য কোনো সিম্প্যাথি নেই, কোনো শ্রদ্ধা ভক্তি নেই। এরা নিজেদের স্বার্থের জন্য আজ এ দলে, কাল সে দলে, পরশু আরেক দলে, এইভাবে
একের পর এক দল পরিবর্তন করতে থাকে। ধরুন এরা যদি ক্ষমতায় আসে তাহলে খুব বেশি হলে 20% সমাজের উন্নয়নমূলক কাজকর্ম করে, আর বাকি 80% লুট করে নিজেদের পকেট ভরায়। আমি এর জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি না। আমি বলতে চাইছি বর্তমানে নেতাদের মেন্টালিটি হলো এটাই, আর যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। দেখুন কথায় আছে 10 বার চুরি করলে একবার ধরা তো পড়তেই হবে। আপনি ভেবে দেখুন কোথায় লুট করতে বাকি রেখেছে এরা। শিক্ষাক্ষেত্রে লুট, কালপিট জেলে গেছে। খাদ্য ভাণ্ডারে লুট, কালপিট জেলে গেছে। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও লুট, একজন কালপিট সিবিআই হেফাজতে, এখনো তদন্ত চলছে। না জানি আরও কত কালপিট সামনে আসবে। এছাড়া তো রয়েছেই গরু পাচার, কয়লা পাচার, না জানি আরও কত জায়গায় লুট চলছে এইভাবে, এখনো প্রকাশ্যে আসেনি। তবে আমার বিশ্বাস এক এক করে একদিন তারা অবশ্যই প্রকাশ্যে আসবে, কারণ এই ভারত মাতার কোলেই জন্ম নিয়ে ভারত মাতার সম্পদ লুট করে কেউ পার পাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই সমস্ত দুর্নীতি দেখে যদি কোনো সাধারণ মানুষ প্রতিবাদ করতে যায় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই নেতারা সাধারণ মানুষেরই লুটেপুটে খাবে, আর তার প্রতিবাদ জানালে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। হায় রে ভারতবাসী, এটাই নাকি আমাদের স্বাধীন দেশ ভারতবর্ষ। কোথাও কি আপনাদের মনে হচ্ছে না যে আমরা পিশাচের দুনিয়ায় বসবাস করছি? তাই এখন সময় এসে গেছে এই পিশাচি দমন থেকে নিজেদের মুক্ত করা, নিজেদের সর্বশক্তি দিয়ে এই পিশাচদের দমন করা, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এই পুরুষতান্ত্রিক সিস্টেমটাকে ভেঙে ফেলে নারী শক্তিকে জাগরিত করা। এখন সময় এসে গেছে নারীদের পাশে দাঁড়ানোর। এখন সময় এসে গেছে ডক্টরদের পাশে দাঁড়ানোর। এখন সময় এসে গেছে তাদের এই লড়াইতে সামিল হওয়ার। আজ কোনো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নয়, এই লড়াইটা আমাদের সকলেরই লড়াই। এই লড়াইটা শাসক বনাম জনগণের লড়াই। মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই। মা দুর্গা হলো নারী শক্তির প্রতিরূপ। তাই আমাদের একটাই প্রার্থনা, শুভ শক্তির ছোঁয়ায় যেন আমাদের দেশ থেকে সমস্ত অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে। তাই আমরা দেশের জনগণ হিসেবে ভারত সরকারের কাছে একটাই অনুরোধ করতে চাই যে যারাই এই সমাজ, এই রাজ্য তথা দেশে এখনো এই ধরনের জঘন্য অপরাধমূলক কাজ করে চলেছে তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। এখনো মানুষের দেশের আইনি ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা ভরসা রয়েছে। তাই দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমাদের একটাই অনুরোধ, নির্যাতিতার পরিবার যেন সঠিক ন্যায় বিচার পায়। তার সঙ্গে দেশের সমগ্র রাজনৈতিক দলের কাছে আমাদের একটাই অনুরোধ, এই ধরনের মর্মান্তিক ঘটনাকে নিয়ে নিউজ চ্যানেলে বসে রাজনৈতিক চর্চা করবেন না, বরং সর্বদল নির্বিশেষে সম্মিলিতভাবে এই লড়াইয়ে যোগ দিন। কারণ ওই মেয়ে শুধু এই অসহায় বাবা মায়ের মেয়ে নয়, ওই মেয়ে আমার আপনার সকলের পরিবারের মেয়ে। ওই মেয়ে আমাদের ভারত মাতার মেয়ে। তাই এই ভারত কন্যার হত্যাকারীদের আমরা শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমাদের এই আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি আমাদের প্রাণও দিতে হয় তাহলে দেব, কিন্তু আমরা প্রতিবাদ করা ছাড়ব না। তাই সবাইকে বলবো প্রতিবাদী হয়ে উঠুন। মনে রাখবেন, আজ নয়তো কোনোদিন নয়। হ্যাঁ বন্ধুরা, আজ নয়তো কোনোদিন নয়। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।